তন্ময় নির্বোধ নয়, বরঞ্চ বলা যায় জ্ঞানী মানুষ সে, যার রীতিমতো ম্যাথামেটিক্স পছন্দের সাবজেক্ট ছিল, যে সারাদিন কষে কষে অঙ্কের এক একটি সূত্র মনে রেখে অঙ্কের মিলন ঘটাতো, যার হায়ার ম্যাথামেটিক্সে সর্বোচ্চ নাম্বার উঠত। অবশ্যই সে বুঝে নিয়েছে অরুর বিদ্বেষী হৃদয়, না হলে তার অরু এমন করবে কেন? এহেন আচরণ অরুর পার্সোনালিটিতে নেই। সে বৈরাগী হবে, তবুও তন্ময় থেকে কিঞ্চিত দূরত্বে যেতে রাজি নয়। তাহলে কি এমন ঘটল যার কারণ ধরে এতটা দূরে গিয়েছে? এই যাত্রায় মোস্তফা সাহেব ফিরলেন গাড়ির বন্দোবস্ত করে। পুত্রের চিন্তিত মুখমণ্ডল দেখে দীর্ঘশ্বাস ফেলেন, মস্তিষ্কের জটিলতার দড়ি খুলতে বলেন, রাতের খাবার খাবি আয়, বেরোবো কিছুক্ষণের মধ্যেই। তন্ময়ের কণ্ঠ চমৎকার দৃঢ় শোনালো। শুনুন বাবা, আপনি আমাকে দু হাতে গলা টিপে মেরে ফেলুন, তারপর সব শান্তি। আপনিও চরম শান্তি পাবেন, স্ফূর্তিতে আমোদে ঘুমাবেন। কথাটুকু শেষ করে আর এক মুহূর্ত দাঁড়ালো না, হনহনিয়ে বেরিয়ে গেল। পুত্রের এহেন কার্যকলাপে বাক্যে মোস্তফা সাহেবের পিতা নামক অনুশোচনাকারী হৃদয়টা এবার চুপসে এইটুকুন হয়ে গেল। সরল মুখটুকু নেতিয়ে এলো। পুত্রের আপনি সম্বোধন জানান দিচ্ছে। আজ তাদের পিতা পুত্রের মধ্যে ভয়াবহ যুদ্ধ নামক সংঘর্ষ হবে। পুত্র তার রেগেমেগে অস্থির এক প্রকার। এখানে মোস্তফা সাহেবের দোষ কোথায়? সে শুধু চেয়েছে সারাটি জীবন যেন তাদের পুরো পরিবারের সম্পর্ক অনড় রয়, কোনো ভাঙন যেন ছুঁতে না পারে। এতটুকু চেয়েই তো পুত্রের নিকট আবদার রেখেছেন ওর চারিপাশে না ঘুরতে। ওরটা ছোট, অবুঝ, এখন হয়তো ওর তন্ময়কে পছন্দ। বুঝদার হয়ে যদি পছন্দ না হলো, বয়সের ব্যবধানে দুজনের বোঝাপড়াতে যদি কমতি রয়ে যায়, তখন কি হবে? বিয়ে দিয়ে তারপর যদি বিয়েটা না টিকে, শুধু ওদের সম্পর্ক নয়, সঙ্গে তার যত্নে গড়ে তোলা সংসারখানা চুরমার হয়ে যাবে। তার ওপর সে জানে না ছোট ভাইয়ের মতামত। কন্যার মাতা হিসেবে সুমিতা বেগমেরও তো সম্মতি প্রয়োজন। সেক্ষেত্রে মোস্তফা সাহেব এক্ষুনি অনুভব করতে পারছেন সুমিতা বেগম খুব করে চাচ্ছে নিজের ভাইয়ের ছেলের হাতে অরুকে তুলে দিতে। অবশ্য সেটা তিনি কখনোই হতে দেবেন না। বেঁচে থাকতে তো নয়ই, এ যাত্রায় এসে খুব করে বুঝে নিয়েছেন পুত্রের অনুভূতি। অরুকে না পেলে পুত্র তার সন্ন্যাসী হয়ে উঠবে নিশ্চিত। আর যাই হোক, মোস্তফা সাহেব নিজের একমাত্র পুত্র হারাতে চান না। ধীরে সুস্থে সব হাতের মুঠোয় আনবেন তিনি। পূর্বে অরুটা একটু বড় হোক, মেয়েটা বড্ড ছোট। তার মেয়ে সাবিহা এই বয়সে এসেও পড়াশোনা চালাচ্ছে স্বাধীনভাবে। এখনও নিজের মেয়ের বিয়ে শাদির কথা ভাবছেন না। তাহলে তিনি কোন মুখ নিয়ে ছোট ভাইয়ের সম্মুখীন ওর ওইটুকু মেয়েটাকে চাইবেন? লজ্জাবোধ বলতে তো আর কিছু আছে নাকি? সে তো নিজ পুত্রের মতো পাতলা চেহারার নন। খাওয়া দাওয়া বড় দূরের বিষয়। তন্ময় কাপড় চোপড়ও পরিবর্তন করেনি, সেভাবেই ড্রাইভিংয়ে বসেছে। একে একে সকলে উঠে বসতেই গাড়ি ছেড়েছে। সম্পূর্ণ রাস্তা খামোশ রূপে রইল। মুখে টু শব্দও করেনি। বসবার ভঙ্গিমা এতগুলো ঘন্টায় একবারও পরিবর্তন হয়নি। না হয়েছে নড়চড়। গাড়িটিও এক মুহূর্তের জন্য থামেনি, এক নাগাড়ে ছুটেছে অহর্নিশ। মোস্তফা সাহেব উদাস, হতাশ। ওদিকে স্ত্রী তার সব কিছু থেকে অবুঝ। কি সুন্দরভাবে বেশ আমোদে ঘুমিয়ে চলেছে। আহারে, মোস্তফা সাহেবের নিজের জন্য নিজের ভালো ধরনের মায়া হলো। তখনও সূর্যোদয় হয়ে ওঠেনি। আঁধারে আঁধারে হাব ভাব। পাখিদের উড়োউড়ি না হলেও কিচিরমিচিরের ধ্বনি কর্ণকুহরে প্রবেশ করেছে। সবেমাত্র গাড়িটা এসে পৌঁছালো শাহজাহান বাড়ির দোরগোড়াতে। নীরবতা ছিন্ন ভিন্ন করে উচ্চ শব্দে সদর দরজা পেরিয়ে ভেতরে চলে এলো। গাড়ি থামতে দেরি তন্ময়ের নামতে নয়। দ্রুততম গতিতে এক একটি নিঠুর পদক্ষেপ জমিনে ফেলে ভেতরে ঢুকলো। আনোয়ার সাহেব বসে লিভিং রুমে। তন্ময়কে ঢুকতে দেখেই উঠে দাঁড়ালেন। মেয়েকে নিয়ে ফিরে তিনি আর ঘুমাতে যাননি। তন্ময় সিঁড়ির দিক ছুটল, পদচারণ না থামিয়ে বলে উঠল তাগাদা সহিত, কি অবস্থা এখন? ওর জ্বর কমেছে চাচ্চু? ডক্টর আঙ্কেলকে আসতে বলেছিলে? এসেছিল, দেখে গেছেন। জ্বর আছে এখনও, আগের থেকে কম। আমি দেখে আসি। তন্ময়ের পলকের মধ্যে সিঁড়ি গলিয়ে করিডোর ধরে চলে এলো অরুর কক্ষের সামনে। দরজা লাগানো, আলগোছে শব্দহীনতা অবলম্বন করে খুলল। আধারে কক্ষে বাতি জ্বালালো। তরু ঘুমিয়ে, শরীরে বেবি কম্বল মেলে দেওয়া।
দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বিছানার সামনে অগ্রসর হলো। কোমর ঝুঁকিয়ে চাইল প্রেয়সীর কান্নারত মুখ পানে। চোখের জল গালে লেপ্টে শুকিয়ে আছে। ফ্যাকাশে মুখখানা দেখে তন্ময়ের হৃদয় যন্ত্রণায় ছটপট করে উঠল। হাত বাড়িয়ে এলোমেলো কেসগুলো যত্ন সহকারে মুখমণ্ডল থেকে সরালো। ঘুমের মধ্যেই মুখ ফসকে আর্তনাদ করছে ওরু। তন্ময় শক্ত করে চোখ জোড়া বন্ধ করে নিল। কেন করছে এমন মেয়েটা? নিজেকে এভাবে কষ্ট কেন দিচ্ছে? মাথা থেকে হাত সরে এবার গাল ছুঁলো। পরপর বন্ধ নয়নযুগল নিষ্পাপ প্রাণহীন মুখপানে বেশ কিছুক্ষণ চেয়ে ওষ্ঠদ্বয় এগিয়ে নিল। কপালে চুমু খেতেই পদচারণের ধ্বনি কর্ণগোচর হলো। ঝটপট সোজা হয়ে দাঁড়ালো। ভদ্রতার সূচক দূরত্ব বাড়ালো বিছানা থেকে। সকলে চলে এসেছে একসাথে। সাবিহা অরুর বিছানায় উঠে গেল। জানালো অরুর সাথেই থাকবে। জাবেদা বেগম পাশে বসে অরুর মাথা বোলালেন। মোস্তফা সাহেব অদূর হতে দেখে পরপরই আনোয়ার সাহেবের সাথে বেরিয়ে এলেন। তন্ময় সেভাবে দাঁড়িয়ে থাকলো। নিখুঁত দৃষ্টিতে দেখলো শয্যাগত অরুকে। জাবেদা বেগম সহ রুবি বেরিয়ে যেতে রয়ে গেল তন্ময়, সাবিহা। দু ভাই বোন সাবিহা ঢোক গিলল। বড় ভাইয়ের গম্ভীর মুখখানা দেখে তোদলানো সুরে প্রশ্ন করলো, তো তুমিও কি থাকতে চাচ্ছ ভাইয়া? তন্ময় ডান ভ্রু উঁচু করে চাইল। সাবিয়া বোকাঝোকা হাসিটা হাসতে গিয়েও ব্যর্থ। তন্ময় চোখ রাঙালো, তড়িৎ বেরিয়ে এলো। নিজ কক্ষে প্রবেশ করে দরজা লাগিয়ে স্থির দাঁড়িয়ে রইল। দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মুখ দিয়ে। সর্বোচ্চ শক্তিতে এক চিত্তে খুলতে থাকলো অঙ্গ প্রত্যঙ্গে জোড়ানো টি শার্ট। নিদ্রালু মস্তিষ্কে অশান্ত মন। এক সংঘর্ষিক রাত পেরিয়েছে আজ সে। ৩-৪ দিন টানা প্রেয়সীর আদুরে মুখখানার দেখা সাক্ষাৎ মিলল না। কণ্ঠখানাও শোনা হয় না। ওর উচ্চকণ্ঠের হাসি ঠাট্টা নূপুরধ্বনি সব কিছু আবছায়া। দরজাতে করাঘাত করে ডেকেও লাভ হলো না। শুক্রবার ছিল সেদিন। বাসাতেই তন্ময়। অফিস নেই আজ। ছুটির দিন বলে কথা। বেলা করে উঠেছে ঘুম ছেড়ে। ইদানিংকাল রাতে ঘুম হয় না। নির্ঘুম কাটিয়েছে প্রত্যেকটি রাত। সিগারেটও ভালো রকমের খাওয়া হয়েছে। বন্ধু বান্ধবদের পাল্লায় না পড়লে এত সিগারেট খাওয়া হয় না তার। এ যাত্রায় ঠিক কী কারণে সিগারেট টানছে তন্ময় নিজেও জানে না। নিজ কক্ষ ছেড়ে বেরোতেই নজর ফেলল অরুর কক্ষে। দরজাটা খোলা আগের মতো। তন্ময়ের হৃদয় উসকুস করল ভেতরে ঢুকবে পূর্বেই চিরচেনা মেয়েলি কণ্ঠের স্বর কর্ণগোচর হলো। ধ্বনি ভেসে আসছে নিচ থেকে। তন্ময় দ্রুত নামল সিঁড়ি বেয়ে। দুয়ারের সামনে মোস্তফা সাহেব বড় ধাঁচের দুটো ইলিশ মাছ দুহাতে বাড়িয়ে। এত বড় জলজান্ত মাছ দেখে সকলে উৎফুল্ল। অরুও আগেকার ন্যায় বেশ চঞ্চল। মাছ একটা নিজ হাতে নিতে এগিয়ে গিয়েছে। মোস্তফা সাহেব হেসে এগিয়ে দিলেন একটি মাছ ধরতে। এক হাতে নয়, অরুকে 2 হাতে ধরতে হলো। এতটা ভারী যে সে একটাই তুলতে ব্যর্থ প্রায়। তন্ময় নিশ্চুপে নিচে নেমে এলো। দাঁড়ালো অরুর পেছনে। অগোচরে দেখে নিচ্ছে অরুর প্রফুল্ল বদন। খুশিতে 8খানা মুখশ্রী। তার বুকে এমন ভয়াবহ রকমের যন্ত্রণা দিয়ে এখন দিব্যি আছে। মাছটা মোস্তফা সাহেবকে ফেরত দিয়ে ঘুরল অরু। মুহূর্তেই মুখোমুখি হলো তন্ময়ের। তন্ময় মুখ খুলবে কিছু বলবার জন্য, পূর্বেই অরু এক পল চেয়ে অন্যদিকে চলে গেল। এহেন কাণ্ডে তাজ্জব না বনে পারল না তন্ময়। আশ্চর্য! সন্ধ্যার পরের ছাদ পার্টি আজ সাবিহা আয়োজন করেছে। ছাদে বড় রকমের 2টো কার্পেট বিছিয়ে নিয়েছে। এক এক করে নিয়ে আসছে হরেক রকমের খাবার দাবার, ড্রিঙ্কস। 2টো মিনি মিউজিক বক্স সঙ্গে গিটার। অয়ন হাজির হয়েছে সন্ধ্যার পরপরই। সেও হাত লাগিয়েছে। রবি আকাশও বসে নেই। এটা ওটা করছে। তন্ময় দীপ্তর ডাকে বেরোলো। অরুর কক্ষে দাঁড়াতেই দীপ্ত ছুটল অরুকে ডাকতে। অরু পরিষ্কার কণ্ঠে বলল, যাব না, তুই যা। তন্ময় পা বাড়ালো অরুর কক্ষের ভেতর। অরু বারান্দায় দাঁড়িয়ে উদাস মনে। তন্ময়কে অনুভব করেও ফিরে চাইল না। তন্ময় রাগ সংবরণ করলো। ক্ষিপ্ত মেজাজ লুকিয়ে যথাসম্ভব শান্ত গলায় শুধালো, কেন যাবি না? তন্ময়ের বলতে ইচ্ছে করলো, তোর মন কি আমাকে খুন করতে চাইছে? সেটাই কর তাহলে। তোরা মিলেমিশে আমাকে মেরে নদীতে ফেলে দে। মুখে বলল, তাড়াতাড়ি আয়, দ্বিতীয়বার যেন বলতে না হয়। তন্ময় বেরিয়ে এলো। ছাদে এসে দেখলো সাবিহা সব কিছু পরিপাটি করছে। বড় ভাইকে দেখে সাবিহা শুধালো, অরু কই? তন্ময় গম্ভীর মুখে জবাবে বলল, ঘরে।
সাবিহার প্রশ্ন করল না, ছুটল অরুকে আনতে। অয়ন পাশে এসে দাঁড়িয়েছে তন্ময়ের। দুজনের এটা ওটা নিয়ে কথাবার্তা শুরু হলো। তন্ময় অন্যমনস্ক হয়ে উঠছে, আর চোখে চাইছে দরজার দিকে। এ যাত্রায় দেখা মিলল সাবিহার, পেছনে অরু। দুজন আসতেই শোরগোল আরম্ভ। অরু এক কোণে বসলো, ঠিক রুবির পাশে, তার পাশে দীপ্ত। তন্ময় বসেছে আকাশ অয়নের পাশে। সে সকলের কীর্তিকলাপ দেখছে মনে হলেও আর চোখে ধ্যানজ্ঞান একজনেতেই সীমাবদ্ধ। অরু চুপচাপ বসে, হুটহাট অনিচ্ছুকভাবে দু একটা বাক্য ছুড়ছে। তন্ময় অরুর আনন্দের ছিটে ফোঁটা অনুভব হলো না। দুজনেই অন্য দেশে বিরাজ করছে। অয়ন মুখে জিজ্ঞেসও করে নিয়েছে, আজ অরুর হলো কি? অরু কোনো মতে হেসে বলেছে, শরীর খারাপ। ব্যাস এতটুকুই। রাত 9টা পর্যন্ত গান বাজনা হলো। আরও ঘণ্টাখানেক চলতো, তবে বাঁধা হলেন মোস্তফা সাহেব। তিনি গম্ভীর মুখে আদেশে ছুঁড়েছেন এসব থামিয়ে নিচে নামতে। অরু যেন তাই চাচ্ছিল। মোস্তফা সাহেবের সঙ্গেই নেমে গেল চটজলতি। দৃশ্যমান রূপে আধার নামল তন্ময়ের সুদর্শন মুখমণ্ডল জুড়ে। সাবিহা এ যাত্রায় আর নিশ্চুপ রইতে পারল না। সকলে নিচে নামলেও সে দাঁড়িয়ে থাকলো। অগ্রসর হলো একা দাঁড়িয়ে থাকা বড় ভাইয়ের দিকে। তন্ময় পকেটে হাত নিয়েছিল সিগারেট ধরাবে বলে। সাবিহাকে দেখে সে ভাবনা মস্তিষ্ক হতে বাদ দিল আপাতত। প্রশ্নবোধক চোখে চাইতে সাবিহা দৃঢ় কণ্ঠে জানালো, বড় মামা চাচ্ছিলেন তোমাকে মেয়ে জামাই করতে। মা এক দফাতে মুখের উপর না করতে পারেনি। ঘুরিয়ে পেঁচিয়ে বলেছে তোমার সময় প্রয়োজন। কিন্তু তারা এক প্রকার ভেবেই নিয়েছে বিয়েটা হবে। সে সূত্রে হয়তো অরুকেও বলেছে। তন্ময়ের গা রাগে রিরি করে উঠল। দাঁতে দাঁত চেপে শক্ত করল চোয়াল। মুঠোবন্দি হলো হাতজোড়া। ফুলে ফেঁপে উঠল কপালে নীলচে শিরা উপশিরা। বাড়িঘর ভেঙে ঝলসে দিতে পারলে হয়তো শান্তি মিলত। বুকের ওঠানামার গতি অস্বাভাবিক দ্রুত। শ্বাস প্রশ্বাসও চঞ্চল। সাবিহা বড় ভাইয়ের এরূপ দেখে চুপসে দাঁড়িয়ে রইল। তন্ময় বড় বড় পদচারণে ছাদ থেকে নেমে এলো। সোজা সাপটায় এসে দাঁড়ালো লিভিং রুমে। মোস্তফা সাহেব সংবাদ দেখছেন। আমোদে টেলিভিশন দেখতে থাকা পিতার মুখে বাক্য ছুঁড়ল, বাগানে এসো, কথা আছে। কথাটুকু শেষ করে হনহনিয়ে বেরিয়ে এলো বাড়ি থেকে। মোস্তফা সাহেব আশ্চর্যের সপ্তম হতে নেমে পিছু চললেন। তার আসতে দেরি, পুত্রের ক্রোধান্বিত কণ্ঠে ভেসে আসতে দেরি হয়নি। এই বিয়ের বিষয় কই থেকে আসলো? এই কলিপলি কোন আসমান ভেদ করে নামলো? আমার শান্তস্থির জীবন তছনছ করে তুমি আরাম করে টেলিভিশন দেখছো? আমাকে কেটে টুকরো টুকরো করে টেলিভিশনে সেট করে দেখলে বেশি আনন্দ পেতে না? মোস্তফা সাহেব অবুঝ সাজলেন। কি সম্পর্কে বলছো? আমি বুঝতে পারছি না। তন্ময়ের লম্বা সরু নাকের পাটা ফুলে ফেঁপে উঠেছে। মোস্তফা সাহেব হাল ছাড়লেন। দীর্ঘ নিঃশ্বাস টেনে নিয়ে বললেন, তোমার মামা চাইছিলেন নিজেদের মধ্যে বিয়ে শাদী হোক। তোর মা তাই আমার সাথে আলাপ করছিল এই বিষয়ে। সে মুখের উপর না করেনি। ভদ্রতা বজায় রাখতে বলেছে তোর মতামত জেনে জানাবে। তোমার স্ত্রীর ওই সামান্য ভদ্রতা এখন আমার গলায় দড়ি হয়ে দাঁড়িয়েছে। পরিষ্কার কণ্ঠে ওই বাড়িতে পাকাপোক্তভাবে জানাও এসব ড্রিমস না দেখতে। তুমি না পারলে বলো, আমি গিয়ে বলি। মোস্তফা সাহেব বোঝানো স্বরে বললেন, আমিই বলবো, শোনো। তন্ময় শুনল না, বাড়ির ভেতরে ঢুকে গেল। হৃদয়টা অশান্ত হয়ে আছে। মেয়েটা ভীষণ ব্যথিত হয়েছে নিশ্চয়ই। ও কি চেনে না তাকে? এখনও কি বোঝেনি বিন্দুমাত্র? বোঝেনি বলেই ওসব থার্ড ক্লাস কথা মেনে নিয়ে অভিমান করে বসে। তন্ময় এলো সাবিহার কক্ষের সামনে। দরজায় করাঘাত করতে বেরিয়ে এলো সাবিহা। তন্ময় বলল, মেঘ ডাকছে, বৃষ্টি হবে। ছাদে মিউজিক বক্স দুটো রয়ে গেছে। অরুকে গিয়ে বল এক্ষুনি নিয়ে আসতে। ভিজে যেতে পারে। সাবিহা বিহ্বল না হয়ে পারল না। তার দুষ্টুমি ভঙ্গিতে বলতে ইচ্ছে করলো, তুমি গিয়ে নিয়ে এসো, অথবা আমি গিয়ে নিয়ে আসি। অরুকেই কেন যেতে হবে? তবে তা প্রকাশ করা অসম্ভব। মনে থাকা বাক্যগুলো মনেতেই রেখে দিল, চুপসে মাথা দোলায় কোনোমতে। তন্ময় চলে গেল অন্যদিকে। সাবিহা লুকিয়ে হাসল। ঘুরে ফিরে ভাই তার নিশ্চিত ছাদেই যাবে।